সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর অনলাইন ক্লাসে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে আমি শিক্ষক পরিমল কুমার দাস সকলকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে তোমরা ক্লাসের জন্য প্রস্তুত হও। সকলকে শুভেচ্ছা জানাই যারা অনলাইন ক্লাসে উপস্থিত আছো সেই সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানীয় অভিভাবক মণ্ডলী। পরিচিতি। আজকে ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় নবম। এটি এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এর আগেও এই অধ্যায়ের উপর আরও একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি পরিমল কুমার দাস, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি ক্লাসে বাইরে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ক্লাসের জন্য প্রস্তুত আছো? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের কিছু খণ্ডচিত্র তোমরা দেখতে পাচ্ছ, যা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে যে কিভাবে প্রতিদিন এখানে সমবেত হতে। তাহলে চলো যাই আজকের ক্লাসে। শুরুতেই নিচের ছবিগুলো দেখো। ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একজন হিসাব লিপিবদ্ধ করছে। আরো একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো ছবি নিয়ে আসা হয়েছে। তৈজসপত্র, এটি কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, এটি স্থায়ী সম্পদ। অফিস সরঞ্জাম, এটিও কিন্তু সম্পদ। ভূমি ও দালান কোঠা, এটিও সম্পদ। নগদ অর্থ, এটা চলতি সম্পদ। তাহলে কোনটি স্থায়ী সম্পদ, কোনটি চলতি সম্পদ, কোনটি আয় ব্যয়, এগুলো তোমরা বলতে পারবে। আর এই হিসাবগুলোর নিরীক্ষা অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করা হয় কিসের মাধ্যমে বলতে পারবে কি? হ্যাঁ, তাহলে আজকে পাঠের বিষয় অনুধাবন করো যে কি হতে পারে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে পাঠের বিষয় হচ্ছে রেওয়ামিল। তোমরা জানো এই অধ্যায়ের এটি দ্বিতীয় ক্লাস, যেহেতু এর আগে আরো একটি ক্লাস নিয়েছি। শিখন ফল, অর্থাৎ আজকে পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে দেখো। রেওয়ামিল কিভাবে প্রস্তুত করতে হবে তা ব্যাখ্যা করতে পারবে। অনিশ্চিত হিসাব কি তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। পাঠ উপস্থাপনায় আমি শুরুতেই দেখতে পাচ্ছ রেওয়ামিল তৈরি করার পদ্ধতি, অর্থাৎ রেওয়ামিল কিভাবে তৈরি করতে হয়।
যাবতীয় ব্যয় সম্পত্তি ও উত্তোলন রেয়ামিলের ডেবিটে যায় এবং যাবতীয় আয় দায় ও মূলধন রেয়ামিলের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। তাহলে রেয়ামিলের ডেবিটে কি যায়, ক্রেডিটে কি যায়, এবং রেয়ামিল তৈরি করতে মূল যে হাতিয়ার অর্থাৎ হিসাব, সেই হিসাব কোনটি কি হিসাব এটি তোমাদের জানতে হবে। অর্থাৎ আয় কি, ব্যয় কি, সম্পদ কি, দায় কি, এগুলো সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে বা তৃতীয় অধ্যায়ে যথেষ্ট আলোচনা করা হয়েছে। তারপরেও একটু স্মরণ করিয়ে দিই যে হিসাবগুলো সম্পর্কে। যাবতীয় ব্যয়, ব্যয় কি? একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিনিয়ত যে খরচগুলো হয় সেটি হচ্ছে ব্যয়। যেমন পণ্য ক্রয়, বিজ্ঞাপন, ঘর ভাড়া প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, বেতন প্রদান, এরকম বিভিন্ন খরচ আছে। অর্থাৎ প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিনিয়ত যে ব্যয়গুলো করা হয় সেটি হচ্ছে ব্যয়। সম্পদ, প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু ক্রয় করা হয়। কিছু ক্রয় করা হয় বিক্রির উদ্দেশ্যে, আবার কিছু ক্রয় করা হয় ব্যবহারের উদ্দেশ্যে। তাহলে সম্পদ হলো ওটি যেটি ক্রয় করা হয় বিক্রয়ের উদ্দেশ্যে নয়, ব্যবহারের উদ্দেশ্যে। অর্থাৎ ব্যবহারের উদ্দেশ্যে যেটি ক্রয় করা হয় সেটি হলো সম্পদ, বা অন্যভাবে বলা যায় যে জিনিসটা একবার ক্রয় করলে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, যার মূল্য তুলনামূলকভাবে বেশি এবং প্রতিনিয়ত ক্রয় করা হয় না। এরূপ একটা প্রতিষ্ঠানের জন্য যা যা ক্রয় করা হয় সেগুলো হচ্ছে সম্পদ। তাছাড়া নগদ অর্থ, ব্যাংক তহবিল, এটিও কিন্তু সম্পদ। তোমরা চিত্রে দেখেছ, সেখানে নগদ অর্থ দেখেছ, সেটি সম্পদ। উত্তোলন কি? উত্তোলন হলো মালিক অনেক সময় প্রতিষ্ঠান থেকে নিজ প্রয়োজনে নগদ অর্থ বা পণ্য গ্রহণ করে থাকে। তাহলে মালিক কোনো কিছু গ্রহণ করলে সেটি হবে উত্তোলন। এরপরে যাবতীয় আয়। তোমরা জানো একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আয় অবশ্যই দরকার আছে। আয় কি? অর্থাৎ প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যে প্রাপ্তিগুলো ঘটে সেটি হচ্ছে উক্ত প্রতিষ্ঠানের জন্য আয়। তবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য আয়ের মূল উদ্দেশ্য, মূল খাত হলো সেবা আয়, এবং পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস হচ্ছে বিক্রয়। এছাড়া একটা প্রতিষ্ঠানে আরো অন্যান্য আয় থাকতে পারে, যেমন কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি, শিক্ষানবিশ ইসলামী প্রাপ্তি, এরূপ অনেক আয় আছে যা প্রতিনিয়ত প্রাপ্তি ঘটে। দায়, দায়টা কি? দায় হচ্ছে যেটি অবশ্যই প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে, সেটি দায়। যেমন মনে করো ধারে মাল ক্রয় করা হয়েছে, তোমাকে পরিশোধ করতে হবে নিশ্চয়, এটি প্রতিষ্ঠানের জন্য দায়। ঋণ নেওয়া হয়েছে, পরিশোধ করতে হবে, তা নাহলে দাতা তোমাকে ছেড়ে কথা বলবে না, তাহলে কি হবে? এটিও দায়। এরূপ যা যা অবশ্যই প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হয় সেটি হচ্ছে দায়। মূলধন, মালিক প্রতিষ্ঠান চালাতে গেলে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহ যা যা নিয়ে আসবে সেটি হচ্ছে মূলধন। তাহলে হিসাবগুলো তোমরা যদি চিনতে পারো তাহলে দেখো রেয়ামিল তৈরি করা খুব একটা কঠিন বিষয় না। কারণ কি, আমি যদি ব্যয় জানতে পারি কোনগুলো ব্যয়, তাহলে ব্যয় যাবে ডেবিট, অনেকগুলো ব্যয়ের কথা বলেছি। তারপরে সম্পত্তি কাকে বলে যদি জানো, তাহলে সম্পত্তিগুলো ডেবিট যাবে। এবং উত্তোলন কি সেটি তোমরা বুঝতে পেরেছো যে মালিক প্রতিষ্ঠান থেকে যা গ্রহণ করে সেটি হচ্ছে উত্তোলন। যেমন নগদ অর্থ গ্রহণ করতে পারে, পণ্য গ্রহণ করতে পারে, এরূপ যা যা গ্রহণ করবে সেটি হচ্ছে উত্তোলন।
তাহলে এই তিনটে হিসাব রেওয়ামিলে ডেবিট হিসাবে এবং এই তিনটে হিসাব অর্থাৎ আয়, দায় ও মূলধন এই তিনটি হিসাব রেওয়ামিলে ক্রেডিটে অন্তর্ভুক্ত হবে। তাহলে বুঝতে পারছো রেওয়ামিল তৈরি করা যে খুব একটা কঠিন না। তুমি যদি হিসাবগুলো জানতে পারো তাহলে খুব সহজে রেওয়ামিল প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। ধন্যবাদ। তাহলে যেহেতু কোনো প্রশ্ন নাই, এখন দেখো রেওয়ামিল করার জন্য একটি নির্দিষ্ট ছক বা তালিকা আছে। ছকটি দেখো, এখানে 5টি কলাম আছে। প্রথমে কি আছে? ক্রমিক নম্বর। অর্থাৎ প্রথম ঘরে ক্রমিক নম্বর লিখতে হবে। যতগুলো হিসাব আছে 1, 2, 3, 4, 5 এভাবে পরপর লিখে যেতে হবে। হিসাবের নাম, কোনটি কি হিসাব? অর্থাৎ বেতন হিসাব হলে বেতন হিসাব, ক্রয় হলে ক্রয় হিসাব, বিক্রয় হলে বিক্রয় হিসাব। এরকম প্রতিটি হিসাবের জের, অর্থাৎ খতিয়ান করা হয়েছে, খতিয়ানের যে জেরগুলো, ওই জেরগুলোকে হিসাবের খাত অনুসারে এখানে সাজানো হয়। খতিয়ান পৃষ্ঠা, এখানে কিন্তু কোনো কিছু লেখার দরকার নাই। তার মানে এখানে লিখতে হয় যে এই হিসাবটি কত নাম্বার খতিয়ান থেকে বা কত নাম্বারের পৃষ্ঠা থেকে আনিত হয়েছে তা এখানে লিপিবদ্ধ করতে। আপাতত এটি কোনো কাজ তোমাদের করা লাগবে না। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ ডেবিট হলে টাকা যাবে ডেবিট দিকে, ক্রেডিট হলে টাকা যাবে ক্রেডিট দিকে। এই হচ্ছে রেওয়ামিলের ছক। এখন এই ছক সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, যেহেতু কোনো প্রশ্ন নাই তাহলে বুঝতে পারছি যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে স্লাইডে চলে যাব। মূল্যায়ন, অর্থাৎ এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার উপর ছোট্ট একটি মূল্যায়ন, অর্থাৎ তোমরা কি বুঝলে এ পর্যন্ত, দেখি সেটি। শিক্ষার্থী, এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত হিসাবগুলোর সাহায্যে একটি রেওয়ামিল প্রস্তুত করো। তোমরা ছক দেখলে রেওয়ামিলে কোন হিসাবটি কোন দিকে যায় সেটি বুঝলে তাহলে তোমরা নিশ্চয়ই রেওয়ামিল প্রস্তুত করতে পারবে। অর্থাৎ কোন হিসাবগুলো ডেবিট, কোন হিসাবগুলো ক্রেডিট হবে সেটি তোমরা প্রস্তুত করো। দেখি কে কতটা কাজ করতে পারো। এখানে দেখো আমাদেরই একজন শিক্ষার্থী যার ছবি দিয়েছি, সে তার একক কাজটি করার জন্য একটু চিন্তিত আছে মনে হচ্ছে। আশা করি তোমরা চিন্তিত থাকবে না, যেহেতু ক্লাসটি তোমরা উপভোগ করছো। তাহলে মূলধন হিসাব কোথায় যায় তোমাদের দেখিয়েছিলাম। ডেবিট হবে কি ক্রেডিট হবে জানো? ক্রয় হিসাব কি হিসাব, বিক্রয় হিসাব কি হিসাব, উত্তোলন হিসাব কি হিসাব, সরঞ্জাম 10% বিনিয়োগ এত টাকা, বিনিয়োগের সুদ এত টাকা, প্রাপ্য হিসাবে এত টাকা, প্রদেয় এত টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি এত টাকা, মূলধনের সুদ এত টাকা, বকেয়া মজুরি এত টাকা। এখন এগুলোর ভিতর তোমরা তো দেখেছো যে ডেবিটে কি কি যাবে? সম্পদ, ব্যয় আর উত্তোলন। তাহলে তোমাদের নিশ্চয় হয়ে গেছে
এখন তোমরা মিলিয়ে নিতে পারো। দেখো, মূলধন ক্রেডিটে যায়, ক্রয় হলো ব্যয়, তাহলে ব্যয় ডেবিট, বিক্রয়টা হলো আয় হিসাব, অর্থাৎ আয় হলে ক্রেডিট, উত্তোলন ডেবিট, সরঞ্জাম হলো সম্পদ, এটিও ডেবিট, কারণ ডেবিটে সম্পদ, ব্যয় আর উত্তোলন এই তিনটি হিসাব যাবে। 10% বিনিয়োগ, এটিও সম্পদ, ডেবিট হবে। তাহলে বিনিয়োগের সুদ আয়, অর্থাৎ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে রেয়া মিলে ডেবিটে যে হিসাবগুলো যাবে তার যদি সুদ থাকে তাহলে তার বিপরীত দিকে যাবে। অর্থাৎ দেখো, এখানে বিনিয়োগ গিয়েছে ডেবিটে, তাহলে বিনিয়োগের সুদ এখানে প্রাপ্ত না প্রদত্ত কিছু কিন্তু উল্লেখ নেই। তাহলে এখানে বোঝার সহজ উপায় হচ্ছে, বিনিয়োগ যেহেতু ডেবিট আছে তাহলে বিনিয়োগের সুদ যাবে ক্রেডিট দিকে, অর্থাৎ এটা হচ্ছে আয়। ঠিক তেমনি ভাবে দেখো, মূলধন ক্রেডিটে, তাহলে মূলধনের সুদ যাবে কোন দিকে? হ্যাঁ, ডেবিট দিকে। তাহলে প্রাপ্য হিসাব হলো সম্পদ, ডেবিট। প্রদেয় হিসাব হলো দায়। যাবতীয় প্রদেয় থাকলেই বুঝবে সেটি হচ্ছে দায়, আর দায় হলো রেয়া মিলে ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হলো ক্রেডিট। তোমরা এক্ষেত্রে আর একটা কথা মনে রাখবে যে সম্পদের উপর যদি কোনো সঞ্চিতি ধরা হয় তাহলে সেটি হবে দায় আর ক্রেডিট, এবং ক্রেডিট পাশে অর্থাৎ দায়ের উপর যদি কোনো সঞ্চিতি ধরা হয় তাহলে সেটি হবে ডেবিট। মূলধনের সুদ আগে বলেছি। বকেয়া মজুরি, বকেয়া খরচ, যে কোনো খরচ যদি বকেয়া হয় তাহলে সেটি হবে দায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে বকেয়া অগ্রিম আয়ও হতে পারে, ব্যয় হতে পারে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে বকেয়া খরচ, যে কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে সেটি হবে দায়। তাহলে আমি যদি বকেয়া খরচটা দায় ধরতে পারি, অর্থাৎ এটাকে আমি চাবি হিসেবে ধরে নিলে আমি কিন্তু অন্যান্য বকেয়া বা অগ্রিম হিসাবগুলো কিভাবে সহজে বের করতে পারবো। কিভাবে? বকেয়া মজুরি যদি দায় হয় তাহলে অগ্রিম বকেয়া মজুরি মানে খরচ, অর্থাৎ ব্যয়। তাহলে বকেয়া খরচ বা ব্যয় যদি ক্রেডিট হয় তাহলে অগ্রিম খরচ হবে ডেবিট। অগ্রিম খরচ যদি ডেবিট হয় তাহলে অগ্রিম আয় হবে ক্রেডিট। অগ্রিম আয় যদি ক্রেডিট হয় তাহলে বকেয়া আয় কি হবে? হ্যাঁ, বকেয়া আয় হবে ডেবিট। তাহলে এভাবে দেখো, বকেয়া অগ্রিম এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে যে কোনো একটাকে আমি চাবি হিসেবে ধরে নিব। যেমন এখানে যদি আমি বকেয়া খরচগুলোকে ক্রেডিট, অর্থাৎ একটা হিসাব মনে রাখতে পারি যে বকেয়া খরচ হলে ক্রেডিট, তাহলে বুঝতে হবে অগ্রিম খরচ ডেবিট। আবার অগ্রিম খরচ যদি ডেবিট হয় তাহলে নিশ্চয় অগ্রিম আয় ডেবিট হবে না, তাহলে অগ্রিম আয় হবে ক্রেডিট। আর অগ্রিম আয় যদি ক্রেডিট হয় তাহলে বকেয়া আয় কি হবে? হ্যাঁ, বকেয়া আয় হবে ডেবিট। তাহলে এখন বুঝতে পারছো যে তোমাদের এই কাজটি করতে খুব একটা কঠিন লেগেছে কিনা। নিশ্চয় তোমাদের হয়ে গেছে। এখন দেখো, সমাধানটা আমিও করে রেখেছি। এখন সমাধানটা তোমরা মিলিয়ে নিতে পারো। যে মূলধন হিসাব বলেছিলাম যে ক্রেডিট যায়, দেখো ক্রেডিট গিয়েছে। ক্রয় হলো ব্যয়, অর্থাৎ ডেবিট গিয়েছে। বিক্রয় আয়, ক্রেডিট। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে, তাই ডেবিট। সরঞ্জাম সম্পদ, তাই ডেবিট। বিনিয়োগ সম্পদ, তাই ডেবিট। বিনিয়োগের সুদ হলো আয়, তার মানে ক্রেডিট। প্রাপ্য হিসাব সম্পদ, তাই ডেবিট। প্রদেয় হিসাব দায়, তাই ক্রেডিট।
অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, মূলধনের সুদ। দেখো মূলধন আছে ক্রেডিটে, তাহলে মূলধনের সুদ যাবে ডেবিট দিকে। তোমাদের একটা কথা বলেছিলাম কি, যে হিসাব যেদিকে তার সুদ বিপরীত দিকে। তার মূলধনের সুদটা আয় না ব্যয়, এটা কিন্তু বুঝতে একটু কঠিন মনে হতে পারে। তাহলে সেক্ষেত্রে মনে রাখার সহজ উপায় হচ্ছে, মূলধন যদি ক্রেডিট যায় তাহলে মূলধনের সুদ যাবে ডেবিট। ঠিক একই রূপে দেখো এখানে বিনিয়োগ হয়েছে ডেবিট, তা বিনিয়োগ যদি ডেবিট হয় তাহলে বিনিয়োগের সুদ কোন দিক যাবে? হ্যাঁ, বিনিয়োগের সুদ যাবে ক্রেডিট দিকে। বকেয়া মজুরি ক্রেডিট। এখন ডেবিট এবং ক্রেডিট কোন হিসাবগুলো কোথায় যাবে আমি সঠিকভাবে দিলাম, তারপরেও দেখা যাচ্ছে কি রেয়ামিল মিলছে না। যদি কখনো এরূপ হয় যে রেয়ামিলের সঠিক হিসাব সঠিকভাবে লিপিবদ্ধ করার পরেও মিলছে না, তাহলে কি করতে হবে? নিশ্চয় ওইটি নিয়ে বসে থাকা যাবে না। তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে যে পাশে টাকা কম আছে সে পাশে কম টাকাটা অনিশ্চিত হিসাব বলে সাময়িকভাবে সেটি দিয়ে রেয়ামিল মিলিয়ে দিতে হবে। কারণ রেয়ামিল না মিললে তোমরা কিন্তু এর পরবর্তী যে কার্যক্রম, অর্থাৎ আর্থিক বিবরণী বা আয় বিবরণী প্রস্তুত করা, সেটি কিন্তু করতে পারবে না। তাহলে রেয়ামিল যদি না মেলে পরবর্তী কার্যক্রম সব কি বন্ধ করে রাখবে? নিশ্চয় না। তাহলে তো প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে, কারণ প্রতিষ্ঠানে হিসাব যদি সঠিকভাবে বের করা না যায় তাহলে প্রতিষ্ঠানে কি অবস্থা মালিক কিন্তু জানতে পারবে না। আর বছর শেষে মালিক কিন্তু জানতে চাইবে যে তার প্রতিষ্ঠানে অবস্থা কেমন, আয় হয়েছে না ব্যয় হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে কিন্তু মালিক জানতে চায়। তাহলে মালিককে তথ্য সেক্ষেত্রে দিতে পারবে না আর্থিক বিবরণী প্রস্তুত না করলে। রেয়ামিল হলো শুদ্ধি পরীক্ষা, অর্থাৎ এ পর্যন্ত যে যে কাজগুলো করা হয়েছে, অর্থাৎ জাবেদা করা হয়েছে, জাবেদা থেকে খতিয়ান করা হয়েছে, খতিয়ানের উদ্ধৃত দিয়ে এই রেয়ামিল প্রস্তুত করা হচ্ছে। তাহলে এ পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে এখানে বুঝতে পারছে যে নিশ্চয় কোথাও ভুল আছে, তাই ডেবিট ক্রেডিট মিলেনি। যদি মিলে যেত তাহলে বুঝতে হতো যে এ পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে তা সঠিক হয়েছে, কোনো ভুল নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, অনিশ্চিত হিসাবটা কি একটু জানিয়ে রাখি যে অনিশ্চিত হিসাব হচ্ছে একটি সাময়িক হিসাব, এটি কোনো হিসাব না, এটি সাময়িক হিসাব। যখন কখনো দেখা যায় যে রেয়ামিল কোনো কোনো কারণে মিলছে না, সেরূপ ক্ষেত্রে পরবর্তী কার্যক্রম যাতে থেমে না থাকে তার জন্য যে পাশে টাকা কম আছে সেই পাশে কম টাকাটা দিয়ে তাকে অনিশ্চিত হিসাব বলে দেখানো হয়। এখানে যেমন ডেবিট দিকে টাকা আছে কম আছে ৮,০০০, তাহলে এই ৮,০০০ নিশ্চয়ই কোথাও ভুল আছে। তো ওই ভুলটা যতক্ষণ ধরা না পড়বে, ধরা পড়লে কিন্তু অঙ্কটা মিলে যাবে। তা যেহেতু এই মুহূর্তে ধরা পড়ছে না, তাহলে আমরা এটিকে অনিশ্চিত হিসাব বলে সাময়িকভাবে ধরে আমরা পরবর্তী কার্যক্রমগুলো চালিয়ে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সমাধান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, নিশ্চয় কারো প্রশ্ন নাই। ধন্যবাদ। তাহলে দেখো, এতক্ষণ অনিশ্চিত হিসাব নিয়ে বেশ কথা বলছিলাম। এখানে অনিশ্চিত হিসাবটা কি তার উপর দেখো সংজ্ঞা নিয়ে এসছে একটি। সাধারণত রেয়ামিলের দুই পার্শ্ব সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। রেয়ামিলে ভুল খুঁজে বের করা করতে না পারলে বা করতে না পারলে আর্থিক বিবরণী প্রস্তুত করা কিন্তু বিলম্বিত হবে। অর্থাৎ এরপরে কাজ হলো আয় বিবরণী এবং আর্থিক বিবরণী প্রস্তুত করা।
আগেই বলেছি যে রেয়ামিল যদি না মেলে তাহলে আয় বিবরণী বা আর্থিক বিবরণী সেটিও কিন্তু মিলবে না। তাহলে রেয়ামিল যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ তুমি পরের কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারবে না। এখন রেয়ামিলের জন্য তুমি কি বসে থাকবে? নিশ্চয় না। তাই কি হবে? রেয়ামিলের যে পাশে টাকা কম আছে সেই পাশে অনিশ্চিত হিসাব বলে তোমরা পূর্বের স্লাইডে দেখেছ যে ডেবিটে ৮,০০০ টাকা কম ছিল, যেটিকে আমরা অনিশ্চিত হিসাব বলে লিখে দুপাশ সমান করেছি। তাই এখানে বলা হচ্ছে যে রেয়ামিলে ভুল খুঁজে বের না করতে পারার কারণে আর্থিক বিবরণী প্রস্তুত বিলম্বিত হতে পারে। বিধায় সাময়িক সময়ের জন্য অনিশ্চিত হিসাবের মাধ্যমে রেয়ামিলের দুই পার্শ্ব সমান করার জন্য যে পাশে টাকা কম আছে সেই পাশে কম টাকা দিয়ে রেয়ামিল প্রস্তুত করা হয়। তাহলে এই যে কম টাকাটা দেওয়া হলো এটি হলো কিন্তু অনিশ্চিত হিসাব, এটি সাময়িক হিসাব। তোমাদের অনেক সময় অবজেক্টিভে কিন্তু একটা প্রশ্ন আসে যে নিচের কোন হিসাবটি সাময়িক হিসাব বা কোন হিসাবটি আসলে হিসাব নয়। বুঝতে পারছো যে রেয়ামিল হিসাবটা কিন্তু আসলে এই রেয়ামিলে কিন্তু ওই অনিশ্চিত হিসাবটি একটি সাময়িক হিসাব। তাহলে এখন বলো যে অনিশ্চিত হিসাব সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু কারো কোনো প্রশ্ন নেই তাহলে তোমরা অনিশ্চিত হিসাব কি বা এটি কেন দরকার এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ নিয়ে এসেছি, দেখো। নিম্নলিখিত হিসাবগুলোর সাহায্যে একটি রেয়ামিল প্রস্তুত করো। তোমরা একটা রেয়ামিল এখানে ক্লাসে করলে ঠিক একই রূপে আরো একটি রেয়ামিলে উদ্দীপক এখানে নিয়ে এসেছি। উদ্দীপকটি তোমরা উঠিয়ে নাও। কি কি দেওয়া আছে দেখো। রেয়ামিল নিম্নলিখিত হিসাবগুলোর সাহায্যে একটি রেয়ামিল প্রস্তুত করো। মূলধন হিসাব 50,000 টাকা, ক্রয় 20,000 টাকা, বিক্রয় 40,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, আসবাবপত্র 10,000 আসবাবপত্র কত 10,000 টাকা, বিনিয়োগ 40,000 টাকা, বিনিয়োগের সুদ 2,000 টাকা, প্রাপ্য হিসাব 2,000 টাকা, প্রদেয় হিসাব 3,000 টাকা, অনাদায়ী পাওনা 1,000 টাকা, মূলধনের সুদ 3,000 টাকা, বকেয়া বেতন 1,000 টাকা, আন্তঃফেরত 2,000 টাকা, বই ফেরত 3,000 টাকা, আয়কর 5,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 টাকা, সাধারণ সঞ্চিতি 5,000 টাকা, বই পরিবহন 1,000 টাকা, উত্তোলনের সুদ 3,000 টাকা, দেনাদার 5,000 টাকা, পাওনাদার 6,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 1,000 টাকা। এই ছিল উদ্দীপক। তাহলে তোমরা এই উদ্দীপকের আলোকে একটি রেয়ামিল প্রস্তুত করবে। এখন দেখো এখানে বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ কোনো হিসাবটির সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। ধন্যবাদ। তাহলে যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নাই তাহলে উদ্দীপকটা নিশ্চয়ই উঠানো হয়ে গিয়েছে তোমাদের। ওঠাতে যদি সময় বেশি লাগে তাহলে তোমরা একটি ছবি তুলে নিতে পারো, তাহলে সময় দ্রুত হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থী, আশা করি হয়ে গেছে। তাহলে ক্লাসের আমরা শেষের দিকে চলে এসেছি, তাই সকলকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ধরে আমার ক্লাসটি উপভোগ করলে, সেই সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানীয় অভিভাবক মণ্ডলী, সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ঘরে বসে ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করি এখান থেকে তোমরা একটু জ্ঞান অর্জন করলেও করতে পেরেছো, যা তোমাদের পাঠ্যক্রমের যে কোনো রেয়ামিলির যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তোমরা মনে রাখবে যে হিসাবগুলো যদি চিনতে পারো, তাহলে দেখতে পাচ্ছ যে রেয়ামিল তৈরি করা খুব একটা জটিল কাজ নয়। তাহলে কাজটি তোমরা করে নিয়ে আসবে এবং আগামী ক্লাসে তোমাদের কাজটি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করতে পারবে। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে অনলাইন ক্লাসগুলো উপভোগ করবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং অনলাইন ক্লাসগুলো উপভোগ করতে থাকো। তোমাদের বন্ধু-বান্ধব অনেকেই আছে যারা ক্লাসটি উপভোগ করে না, তাদেরকে উৎসাহিত করবে যাতে অনলাইন ক্লাসগুলো তারা ঘরে বসে উপভোগ করতে পারে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী ক্লাসে ঠিক একই রূপ আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব এবং তোমাদের কোন ক্লাসগুলো বেশি দরকারি তা যদি তোমরা পরিচিতির ওইখানে দেখেছো আমার মোবাইল নাম্বার, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মতামত থেকে থাকে আমাকে জানাতে পারবে। পরিশেষে সকলে সুস্বাস্থ্য আবার কামনা করছি, সকলে মঙ্গল কামনা করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলে।